হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়ো এলিভেট। আশা করি সকলে ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা জিএনএম, এএনএম, সিজিএল, সিএইচএল, তারপর হচ্ছে ডব্লিউবিসিএস এবং এসএসসি এইগুলোর জন্য একটা টপিক, সেটা হচ্ছে ক্রোমোজোম। এই টপিকটা নিয়ে এসেছি, সেটাও কিন্তু এই প্রত্যেকটা এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে কোশ্চেন থাকেই থাকে। তো আজকের যে টপিক সেটা কিন্তু এই ক্রোমোজোম, ঠিক আছে? এই ক্রোমোজোম নিয়ে আমরা টোটালটা ডিসকাস করব। তো এই ক্রোমোজোম ডিসকাস করতে গিয়ে আমরা বিভিন্ন টার্মগুলো দেখব, সেগুলো কি আমরা ফুললি ডিসক্রাইব করব। চলো তাহলে আমাদের ফার্স্ট শুরু করি আজকে। ফার্স্ট কথা হচ্ছে ক্রোমোজোমটা কি। যদি দেখি ক্রোমোজোম, তাহলে ক্রোমোজোম কি নিউক্লিয় জালিকা থেকে সৃষ্ট প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। নিউক্লিয় জালিকা কি, যদি আমরা কোনো একটা কোষ দেখি, এটা যদি একটা কোষ হয়, কোষের ভেতরে কি থাকে? কোষের ভেতরে একটা নিউক্লিয়াস থাকে, তাই তো? এইবার এই নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন সূত্রগুলো থাকে, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলো হচ্ছে নিউক্লিয়াস জালিকা। সেই নিউক্লিয়াস জালিকা থেকে সৃষ্ট প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত স্বপ্রজননশীল। তাহলে ক্রোমোজোম কি? ক্রোমোজোম কিন্তু স্বপ্রজননশীল, তাহলে এটা মাথায় রাখতে হবে। ক্রোমোজোম কিন্তু স্বপ্রজননশীল, 1 নম্বর। তাহলে কি বললাম? ক্রোমোজোম স্বপ্রজননশীল। ক্রোমোজোম হচ্ছে স্বপ্রজননশীল, তাই তো? এবং সুতার মতো অংশ কি কাজ করে? তাহলে যদি কাজ দেখি, তাহলে বংশগতের এবং প্রজাতির বৈশিষ্ট্য বহন করে। তাহলে কি বললাম? ক্রোমোজোম কি হচ্ছে? ক্রোমোজোম কি হচ্ছে? ক্রোমোজোম হচ্ছে আমাদের বংশগত বৈশিষ্ট্য, বংশগত বৈশিষ্ট্য বহন করে। তার মানেটা কি হচ্ছে? দেখো, আমার বাবা মায়ের ক্যারেক্টার, বাবা আমার ফর্সা না কালো দেখতে, বাবা লম্বা না বেটে দেখতে, এই সমস্ত কিছু ক্যারেক্টার আমার বডিতে এসছে কার মাধ্যমে? ক্রোমোজোমের মাধ্যমে, ঠিক আছে? তাহলে ক্রোমোজোম কী হচ্ছে? বংশগতির বৈশিষ্ট্য বহন করে, ঠিক আছে? এবার এই ক্রোমোজোম যে আবিষ্কার করেন, সেই ক্রোমোজোম আবিষ্কার করেন হচ্ছে 1888 খ্রিস্টাব্দে। সেই নামকরণটা করেন, ক্রোমোজোম নামকরণ করেন 1888 খ্রিস্টাব্দে কে? ওয়াল্ডার। তাহলে এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, যে কে ক্রোমোজোম নামকরণ করেন? তাহলে ওয়াল্ডার। এবার ক্রোমোজোমের যদি বৈশিষ্ট্য দেখি, তাহলে ক্রোমোজোম কোথা থেকে তৈরি হয়েছিল? নিউক্লিয় জালক থেকে উৎপন্ন হয়েছিল এবং প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। তাহলে ক্রোমোজোম তৈরি করতে গেলে পরে কী করছে? কী লাগছে? নিউক্লিয় জালক থেকে উৎপন্ন। আর কি লাগছে? প্রোটিন কী লাগছে? প্রোটিন যদি দেখি, প্রোটিন অ্যান্ড কি? নিউক্লিক অ্যাসিড। প্রোটিন অ্যান্ড নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। তাহলে আমাদের ক্রোমোজোম কী হচ্ছে? প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। আচ্ছা, এবার এই ক্রোমোজোম কী করছে? ক্রোমোজোম হচ্ছে স্বপ্রজননশীল এবং তার মানে কি? ক্রোমোজোম নিজেই নিজেকে তৈরি করতে পারে। তাহলে খুব ইম্পর্টেন্ট, কিন্তু ক্রোমোজোম স্বপ্রজননশীল, নিজেই নিজেকে তৈরি করতে পারে এবং বংশগতির বৈশিষ্ট্য বহন করে। তাহলে বংশগতির বৈশিষ্ট্য বহন করছে। প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ এবং বিবর্তনে অংশগ্রহণ করে। তাহলে প্রত্যেকটা প্রাণীর মধ্যে যে ডিফারেন্স, আজকে আমার মধ্যে আমার সাথে আমার বোনের যে ডিফারেন্স, ক্যারেক্টারের ডিফারেন্স, চেহারার ডিফারেন্স, কিংবা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সাথে ডিফারেন্স, প্রত্যেকটা প্রাণীর সাথে ডিফারেন্স, এইগুলো সমস্ত কিছু ক্রোমোজোমের মাধ্যমে হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, আর কি বলছে? যে এই ক্রোমোজোম সূত্রাকার বা দণ্ডাকার বস্তু এবং কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। যদি একটা ক্রোমোজোমের গঠন দেখি, তাহলে আমরা অনেক বইয়ে ক্রোমোজোম এইরকম দেখতে পাবো, আবার অনেক বইয়ে আমরা ক্রোমোজোমকে এইরকম দেখতে পাবো, ঠিক আছে? তাহলে দুটোই কিন্তু ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম থাকে কোষের, এটা যদি কোষ হয়, কোষের নিউক্লিয়াসের মধ্যে। এটা নিউক্লিয়াস হলে এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের কিন্তু ক্রোমোজোমগুলো এইভাবে করে আমরা দেখতে পাবো, আমরা ক্রোমোজোমগুলো দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এই রকমভাবে আমরা ক্রোমোজোমগুলো দেখতে পাই। তারপরে যদি চলে যাই আমরা ক্রোমোজোমের সংখ্যা, তাহলে ক্রোমোজোমের সংখ্যা বলছে প্রত্যেকটা এভরি স্পিসিসের ক্ষেত্রে, প্রজাতির ক্ষেত্রে, স্পিসিসের ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার ভ্যারি করে। ক্রোমোজোম
নাম্বার ভ্যারি করে, তার মানে ক্রোমোজোম নাম্বার প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম নাম্বার ডিফারেন্ট, তাই তো। তাহলে সেখানে যদি দেখি, আমি সিম্পলভাবে একটা এক্সাম্পল দেই, তাহলে কীরকমভাবে ডিফারেন্স, যদি ধান গাছের ক্রোমোজোম, যদি ফার্স্টে মানুষের দেখি, মানুষের শরীরে টোটাল ক্রোমোজোম থাকে 46টা, মানুষের শরীরে টোটাল ক্রোমোজোম থাকে কতগুলো, 46টা। তারপর যদি দেখি ধান গাছের ক্রোমোজোম থাকে, ধান গাছের ক্রোমোজোম থাকে 12 জোড়া বা 24টা, তাই তো। আবার গম গাছে যদি দেখি, তাহলে গম গাছে থাকে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা, গম গাছের ক্রোমোজোম থাকে 21 জোড়া বা 42টা, ঠিক আছে। এইভাবে ক্রোমোজোম, তাহলে দেখো প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে আলাদা, ধানের ক্ষেত্রে আলাদা, গমের ক্ষেত্রে আলাদা, তাহলে প্রত্যেকটা প্রজাতির ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কিন্তু একটা নির্দিষ্ট এবং আলাদা আলাদা। এবার যদি দেখি মানুষের শরীরে যে ক্রোমোজোম সংখ্যা 46টা আসলো কোথা থেকে, ধরে নাও বাবা আর এটা মা, মা। এবার বাবার শরীরে টোটাল ক্রোমোজোম কতগুলো ছিল, 46টা। মায়ের শরীরে কতগুলো ছিল, 46টা। এবার বাবা যখন তার স্পার্ম তৈরি করলো তখন সেখান থেকে এসছে 23টা, মা যখন এগ তৈরি করেছে তখন সেখান থেকে এসছে 23টা, এবং এই দুজনের থেকে ফার্টিলাইজেশনের ফলে যখন আমি তৈরি হয়েছি, তাহলে আমার বডিতে 46টা চলে আসলো, তাই না। তাহলে দেখো, যদি বাবার শরীরে 46টা, কিন্তু যখন বাবার শরীরে গ্যামেট তৈরি হলো, গ্যামেট মানে স্পার্ম তৈরি হলো, আর মায়ের শরীরে এগ তৈরি হলো, কিন্তু এই এগ তৈরি হলো, তখন কিন্তু বাবার শরীরে 46টা মানে কি 2n ধরতে পারি। আর যখন এখান থেকে গ্যামেট তৈরি হলো n, দেখো n, আর তাহলে মানে n সমান সমান যদি আমি 23 ধরি, তাহলে 2n সমান সমান কতগুলো, 46টা, এইভাবে করে আসছে। তো সেই জন্যই বলা হচ্ছে মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা কতগুলো, 23 জোড়া, মানে কতগুলো, 46টা। ড্রসোফিলার মাছির ক্রোমোজোম সংখ্যা 4 জোড়া, অর্থাৎ 8টা, ঠিক আছে। ধানের ক্রোমোজোম সংখ্যা 12 জোড়া, মানে 24টা, তার মানে n ইকুয়াল টু হচ্ছে 12 আর 2n ইকুয়াল টু হচ্ছে 24। আবার এখানে যদি গম গাছের ক্ষেত্রে দেখি, তাহলে 21 জোড়া, n ইকুয়াল টু 21 আর 2n ইকুয়াল টু 42। ক্লিয়ার? এইভাবে তাহলে দেহকোষে ক্রোমোজোম সংখ্যা, এই যে বাবার 46টা ক্রোমোজোম, এই 46টা ক্রোমোজোম কোথায় ছিল, বডি কোষে বা দেহকোষে ছিল। কিন্তু যখন অর্ধেক হয়ে গেল ক্রোমোজোম সংখ্যা, কখন, যখন এই স্পার্ম তৈরি হলো, স্পার্মটাকে বলা হয় জনন মাতৃকোষ। কী বলা হচ্ছে, জনন মাতৃকোষ, মানে স্পার্মটাকে বলা হচ্ছে জনন কোষ। তাহলে যদি বলা হয় ডিপ্লয়েড, মানে এই 2nকে বলা হয় ডিপ্লয়েড, তাহলে 2n ডিপ্লয়েড কোথায় দেখা যায়, দেহকোষে, আর হ্যাপ্লয়েড কোথায় দেখা যায়, জনন কোষে। ক্লিয়ার? তাহলে কি বলছে, দেহকোষের ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ সেটে, তার মানে 2n কন্ডিশনে থাকে, এবং যখন জনন কোষে কিন্তু সেটা ক্রোমোজোম সংখ্যা সিঙ্গেল সেট বা হ্যাপ্লয়েড সেটে থাকে। তাহলে দেহকোষের ক্রোমোজোম সংখ্যা ডিপ্লয়েড বা 2n হয়, এবং জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কী হয়, হ্যাপ্লয়েড হচ্ছে, ঠিক আছে, হ্যাপ্লয়েড হচ্ছে বা n সংখ্যক হচ্ছে। আবারও বলে দিই, ডিপ্লয়েড মানে 2n ইকুয়াল টু যদি 46টা হয় মানুষের শরীরে, তাহলে যখন সেখান থেকে গ্যামেট তৈরি হবে, মানে স্পার্ম বা এগ তৈরি হবে, তখন কিন্তু 23টা করে হবে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে চলে যাই আমরা, বলছে ব্যাকটেরিয়ার দেহে ডিএনএ ছাড়াও স্বনির্ভর প্রতিলিপি গঠনের জন্য ডিএনএ থাকে, যাদের প্লাজমিড বলা হয়। তাহলে যদি ধরে নাও এটা একটা ব্যাকটেরিয়া, এবার ব্যাকটেরিয়ার দেহে যদি আমরা দেখি, ব্যাকটেরিয়ার দেহে এটা ব্যাকটেরিয়াল নিজস্ব ডিএনএ, এটাকে বলা হচ্ছে বিডিএনএ, মানে ব্যাকটেরিয়াল ডিএনএ। এই ব্যাকটেরিয়াল ডিএনএ ছাড়াও এই ব্যাকটেরিয়ার শরীরে কিছু ক্ষুদ্রাকার চক্রাকার এরকমভাবে পেঁচানো কিছু অংশ দেখা যায়, ঠিক আছে, এইটাকে বলা হয় প্লাজমিড, এটাকে কি বলা হয়, প্লাজমিড। ক্লিয়ার? তারপর চলে আসি, তাহলে আমরা ক্রোমোজোম দেখলাম। এবার কথা হচ্ছে যে কিছু মেরুদণ্ডী প্রাণীর স্ত্রী জনন কোষে, যেমন ল্যাম্ব্রাস ক্রোমোজোম এবং পতঙ্গের পলিটিন ক্রোমোজোমের সবচেয়ে বড়। তাহলে মেরুদণ্ডী প্রাণীদের স্ত্রীদের ক্ষেত্রে ল্যাম্ব্রাস ক্রোমোজোম, সেই ল্যাম্ব্রাস ক্রোমোজোম কীরকম, যেন আমরা প্রাচীনকালে যখন আমাদের হ্যারিকেন ছিল, তখন আমরা হ্যারিকেন পরিষ্কার করার জন্য, চিমনি পরিষ্কার করার জন্য এরকম একটা ব্রাশ ব্যবহার করতাম, বা সাইকেলের রিংয়ের মধ্যে লাগানো ছিল এইরকম ব্রাশ একটা, তাই না। তাহলে এই রকম ব্রাশ শেপের ক্রোমোজোমকে বলা হয় ল্যাম্ব্রাস ক্রোমোজোম। তাহলে এটার নাম কি, এটার নাম হচ্ছে ল্যাম্ব্রাস ক্রোমোজোম,
ল্যাম্ব্রাস ক্রোমোজোম, ঠিক আছে। এই ল্যাম্ব্রাস ক্রোমোজোমটা কোথায় আছে? মেরুদণ্ডী প্রাণী স্ত্রীদের জনন কোষে। তাহলে কোথায় আছে? স্ত্রী জনন কোষে পাওয়া যায়, এইটা বড় ক্রোমোজোম। কিসের জন্য? দেখো অনেকগুলো ছোট ছোট ক্রোমোজোমগুলো মিলে এরকম একটা বড় ক্রোমোজোম তৈরি করছে, এটাকে ল্যাম্ব্রাস ক্রোমোজোম। আর একটা ক্রোমোজোম পাওয়া যায়, সেটা হচ্ছে পলিটিন ক্রোমোজোম। পলিটিন ক্রোমোজোম কীরকম? পলিটিন ক্রোমোজোম যদি দেখি আমরা, পলিটিন ক্রোমোজোম এইরকম একটা স্ট্রাকচার গঠন করছে, এটা পলিটিন ক্রোমোজোম। এটাও কিন্তু সবচেয়ে বড় ক্রোমোজোম বলা হয়, ঠিক আছে। উদ্ভিদদের ক্ষেত্রে সর্বাপেক্ষা বৃহৎ ক্রোমোজোম হচ্ছে কোথায় দেখা যায়? ট্রিলিয়ামে দেখা যায়। তাহলে উদ্ভিদদের ক্ষেত্রে, আর এটা কি বললাম? এটা পলিটিন ক্রোমোজোম। আর উদ্ভিদদের ক্ষেত্রে সবচেয়ে বৃহৎ ক্রোমোজোম কোথায় দেখা যায়? ট্রিলিয়ামে দেখা যায়, ঠিক আছে। তারপরে চলে যাই আমরা। এইবার এই ক্রোমোজোম যদি আমরা দেখি, তাহলে আমরা একটু আগে পড়লাম যে ক্রোমোজোম আমাদের বডিতে টোটাল, যদি ছেলে বা মেয়েদের বডিতে টোটাল কতগুলো ক্রোমোজোম ছিল? 46টা ক্রোমোজোম ছিল। এবার 46টার মধ্যে তার মানে 46টা মানে কি? 46টা মানে হচ্ছে 23 জোড়া, তাই তো? 23 জোড়া। তাহলে 46টাকে আমি বলতে পারি 2n, আর 23টাকে বলতে পারি হচ্ছে n, তাই তো? আচ্ছা, এবার কথা হচ্ছে এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোম আবার দু রকম। কি হচ্ছে? একটা হচ্ছে অটোজোম, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এইবার এই সেক্স ক্রোমোজোমকে অনেক সময় অ্যালোজোমও বলা হয়। কি বলা হচ্ছে? অ্যালোজোমও বলা হচ্ছে। এবার আমরা দেখলাম আমাদের শরীরে টোটাল 46টা ক্রোমোজোম আছে। তাহলে 46টা ক্রোমোজোমের মধ্যে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব অটোজোম আছে কতগুলো? 44টা। আর সেক্স ক্রোমোজোম আছে হচ্ছে দুটা। সেক্স ক্রোমোজোম কতগুলো আছে? দুটো। এইবার এই সেক্স ক্রোমোজোম দুটো আছে, এই সেক্স ক্রোমোজোমের উপর ভাগ করে স্ত্রী পুরুষ হয়। যদি স্ত্রীদের ক্ষেত্রে চলে যায়, আর এটা স্ত্রীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম কয়টা থাকবে? দুটো। কি থাকবে? স্ত্রীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম XX, এবং পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম XY। ক্লিয়ার? তাহলে চলে আসি আমরা দেখি যে অটোজোম কাকে বলে। যদি দেখি, তাহলে আমাদের যে ক্রোমোজোমগুলি পুরুষ এবং স্ত্রীদের সমান সংখ্যকভাবে থাকে এবং কি হচ্ছে দেহের জৈবিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তাকে বলা হয় হচ্ছে অটোজোম। তাহলে 46টা ক্রোমোজোমের মধ্যে অটোজোম কতগুলো? 44টা। সেক্স ক্রোমোজোম কাকে বলে? যে ক্রোমোজোমগুলি লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, মানে কোনো একটা লোক ছেলে হবে বা কোনো একটা প্রাণী ছেলে হবে না মেয়ে হবে, সেইটা নির্ধারণের জন্য যে ক্রোমোজোম থাকে সেটাকে বলা হয় সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের সংখ্যা কয়টা? দুটো। ছেলেদের ক্ষেত্রে কি XY সেক্স ক্রোমোজোম, এবং মেয়েদের ক্ষেত্রে X সেক্স ক্রোমোজোম থাকছে। ক্লিয়ার এই অবধি? তারপরে চলে যাই আমরা। এবার এই ক্রোমোজোমকে আবার ভাগ করা হচ্ছে, ক্রোমোজোমকে সংখ্যার অনুসারে ভাগ করা হচ্ছে, আবার ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অনুসারে ভাগ করা হচ্ছে। যদি আমরা দেখি, তাহলে আগে আমরা ক্রোমোজোমের গঠনটা দেখে নিই। একটা ক্রোমোজোম কেমন দেখতে হয়, তারপর আমরা এটা পড়ে নেব, তাহলে আমাদের সবচেয়ে সুবিধা হবে দেখতে। একটা ক্রোমোজোম, সবচেয়ে ভালো ক্রোমোজোম স্টাডি করা যায়, মানে ক্রোমোজোমের চিত্র দেখা যায় বা ক্রোমোজোমকে সবচেয়ে ভালো দেখা যায় হচ্ছে মেটাফেজ দশায়। কোন দশায় সবচেয়ে ভালো ক্রোমোজোম দেখা যায়? মেটাফেজ দশায় ভালো দেখা যায়, ঠিক আছে। এবার এই মেটাফেজ দশায় ক্রোমোজোম যদি দেখি, তাহলে আমাদের ফার্স্ট ক্রোমোজোমের একটা ড্রয়িং যদি করি, তাহলে আমাদের ক্রোমোজোমের ড্রয়িংটা হবে এইরকম। এইরকম আমাদের একটা ক্রোমোজোমের ড্রয়িং। এইবার এই ড্রয়িংটার মধ্যে আমরা ভেতরে অন্যান্য পার্টগুলো দিয়ে দিই। এর ভেতরে এরকম একটা অংশ আছে, এটা দুটো থাকে, এখানেও থাকে, তাই দুটো। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি ক্রোমাটিড। এখানে দেখো প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর যে দুটি সূক্ষ্ম সুতোর মতো অংশ থাকে, এবং কোষ বিভাজনের সময় প্রতিটি ক্রোমাটিড লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে দুটি ক্রোমাটিড তৈরি করে। তাহলে এখানে যে এই কালারটা দিয়ে এই যে দুটো সুতোর মতো অংশ দিয়েছি, সেগুলোকে বলা হয় ক্রোমাটিড। কি বলা হয়? ক্রোমাটিড। এটার নাম হচ্ছে ক্রোমাটিড। আচ্ছা, এবার চলে আসি ক্রোমোনিমা। ইন্টারফেস দশায় প্রতিটি ক্রোমোনিমা তন্তু কুণ্ডলিখিত হয়ে মেটাফেজ দশায় ক্রোমাটিড গঠন করে। এবার যেগুলো দিয়ে ক্রোমাটিড গঠন করলো সেগুলোকে বলা হয় ক্রোমোনিমা। এইবার ক্রোমোনিমার পরে চলে আসি আমরা ক্রোমোমিয়ার। ক্রোমোজোমের পুঁতি দানার মতো অংশ থাকে। তাহলে
এই জায়গাটা যদি আমি ইয়েলো কালার দিয়ে দেখি, এইটার উপরে ছোট ছোট পুঁতির দানার মতো অংশ থাকবে, পুঁতির দানার মতো অংশ থাকবে, ঠিক আছে। এগুলোকে বলা হয় ক্রোমোনিমা। কী বলা হচ্ছে? ক্রোমোমিয়ার, ক্রোমোমিয়ার। ক্লিয়ার? চলে আসি প্রাথমিক কাজ। প্রাথমিক কাজ কিছুই না, প্রাথমিক কাজ হচ্ছে এই যে সেন্ট্রোমিয়ার অঞ্চল, সেটাকে বলা হচ্ছে ফার্স্ট খাজ বা প্রাথমিক খাজ। ক্লিয়ার? প্রাথমিক খাজ। আর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চল, ঠিক আছে। আর এই প্রাথমিক খাজের দুপাশে যদি দেখি, এই প্রাথমিক খাজের দুপাশে কাইনেটোকোর থাকে, একটা প্লেট লাইক স্ট্রাকচার, যেগুলোকে বলা হয় কাইনেটোকোর। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে কাইনেটোকোর। কাইনেটোকোর থাকে, ঠিক আছে। আর কি থাকে? তাহলে প্রাথমিক খাজ বোঝা গেল। তাহলে ক্রোমোজোমের সংকুচিত অংশ এইটাকে সেন্ট্রোমিয়ার, মানে এই জায়গাটা প্রাথমিক খাজের এই অংশটাকে সেন্ট্রোমিয়ার বলে, ঠিক আছে। তার মানে যেটাই সেন্ট্রোমিয়ার সেটাই কিন্তু প্রাথমিক খাজ। তারপরে চলে আসি কাইনেটোকোর। আমি বললাম সেন্ট্রোমিয়ারের পাশাপাশি দুটি প্লেট সদৃশ্য অংশ, সেটাকে বলা হয় কাইনেটোকোর। এবার চলে আসি গৌণ খাজ। তোমরা যদি ভালো করে নোটিশ করো তাহলে দেখবে যে এখানে আমি একটা খাজের মতো তৈরি করছি, তাই তো? এটাকে বলা হয় দ্বিতীয় খাজ বা গৌণ খাজ, এটাকে বলা হচ্ছে গৌণ খাজ, ঠিক আছে। এবার এইখানে গৌণ খাজের মধ্যে কী হচ্ছে? নিউক্লিওলাস তৈরি হয়, ঠিক আছে। আর এই জায়গাটায় থাকে নড রিজিয়ন। কী থাকে? এই জায়গাটায় থাকে নড রিজিয়ন, নিউক্লিওলার রিজিয়ন। এই জায়গাটায় নিউক্লিওলাস তৈরি হয়। কী তৈরি হয়? নিউক্লিওলাস তৈরি হয়, এই জায়গাটায় নিউক্লিওলাস তৈরি হয়, ঠিক আছে। তারপর চলে আসি এই যে ফোলা অংশটা, ফোলা অংশটা একে বলা হয় স্যাটেলাইট, এটাকে বলা হয় স্যাটেলাইট। আর যে ক্রোমোজোমে স্যাটেলাইট আছে তাকে কি বলা হচ্ছে? স্যাট ক্রোমোজোম। যে ক্রোমোজোমে স্যাটেলাইট আছে তাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ক্লিয়ার? তাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। আর এই যে মাথার দিক অংশটা, এই অংশটাকে বলা হয়, প্রত্যেকটা বাহুর মাথার দিক অংশটা, এটাকে বলা হয় টেলোমিয়ার। ক্লিয়ার? তাহলে এইটা ছিল আমাদের একটা ক্রোমোজোমের গঠন। তাহলে কী পেলাম? মাথার দিকের অংশটা টেলোমিয়ার। এবার এই ক্রোমোজোমের মিডিল বরাবর যে সুতোর মতো অংশ থাকে সেটাকে ক্রোমাটিড বলা হয়। সেই সুতোর মধ্যে যে পুঁতির মতো দানা আছে সেগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার। এবং মিডলে যে খাঁজ থাকে সেটাকে প্রাথমিক খাঁজ বা সেন্ট্রোমিয়ার বলা হয়। আর সেন্ট্রোমিয়ারে কী থাকে? আমাদের সেন্ট্রোমিয়ারে এই কাইনেটোকোর যুক্ত থাকে, ঠিক আছে। আর স্যাটেলাইট থাকে, যে ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে তাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তাহলে আমরা এখানে ক্রোমোজোমের গঠন পড়ে নিলাম, ঠিক আছে। তারপর আমরা দেখব এই ক্রোমোজোমের গঠনের ভিত্তিতে ক্রোমোজোমকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। যদি আমরা দেখি ক্রোমোজোমের গঠনের ভিত্তিতে ভাগ করা, তাহলে আমরা ফার্স্ট যদি দেখি তাহলে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার। তার মানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কোনটা? আমি এইরকম একটা ক্রোমোজোম এঁকেছিলাম, তাহলে এই মিডলেরটাকে বলা হচ্ছে সেন্ট্রোমিয়ার, গোল মতো, যেটা আমি এখন ইয়েলো কালার দিচ্ছি সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এবার সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী ক্রোমোজোমকে কয় ভাগে ভাগ করা যায়। ফার্স্ট যদি দেখি কোনো একটা ক্রোমোজোমের একটাই সেন্ট্রোমিয়ার, তাহলে সেটাকে বলা হয় মনোসেন্ট্রিক। কি বলা হয়? মনোসেন্ট্রিক ক্রোমোজোম। কোনো ক্রোমোজোমের যদি দুটো সেন্ট্রোমিয়ার থাকে, কোনো ক্রোমোজোমের যদি দুটো সেন্ট্রোমিয়ার থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে ডাইসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে দেখো এখানে দুটো সেন্ট্রোমিয়ার দিছি, তাহলে এটাকে বলা হচ্ছে ডাইসেন্ট্রিক। তাহলে এটার নাম কি হচ্ছে? ডাইসেন্ট্রিক ক্রোমোজোম, ঠিক আছে। আর যদি কোনো ক্রোমোজোমে দুইয়ের বেশি অনেকগুলো সেন্ট্রোমিয়ার থাকে তাহলে আরেকটা সেন্ট্রোমিয়ার এখানে দিয়ে দিই, তাহলে যদি দেখি এরকম দুইয়ের বেশি সেন্ট্রোমিয়ার থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে পলিসেন্ট্রিক। এখানে একটা আছে, এই পার্টটা এখানে একটা আছে, এই পার্টটা এখানে একটা আছে, এই পার্টটা এখানে একটা আছে। তাহলে দেখো অনেকগুলো সেন্ট্রোমিয়ার, তাহলে এটার নাম হচ্ছে পলিসেন্ট্রিক ক্রোমোজোম, পলিসেন্ট্রিক। যদি কোনো ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার নেই, দেখা গেলো কোনো ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার নেই, জাস্ট খালি একটাই বাহু আছে, তাহলে সেটাকে বলা হবে অ্যাসেন্ট্রিক। সেন্ট্রোমিয়ার অনুপস্থিত থাকলে তাকে বলা হচ্ছে অ্যাসেন্ট্রিক। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের নাম্বার অনুসারে। যদি সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী চলে যায় তাহলে সেগুলো কী? সেন্ট্রোমিয়ার অবস্থান অনুযায়ী যদি কোনো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একদম ডিরেক্টলি মিডিলে থাকে, মানে দুটো বাহু সমান, তখন
এইটা ইংরেজি অক্ষর ভি আকৃতি ধারণ করে অ্যানাফেজ দশায়। এই ক্রোমোজোমকে বলা হয় মেটাসেন্ট্রিক। কী বলা হচ্ছে? মেটাসেন্ট্রিক। যদি কোনো ক্রোমোজোম একদিকের বাহুটা একটু বড়, একদিকের বাহুটা একটু ছোট, তখন এইটা ইংরেজি অক্ষর কিসের মতো ধারণ করে? এল এর মতো ধারণ করে, ঠিক আছে? তখন এটাকে বলা হবে সাব মেটাসেন্ট্রিক। কী বলা হবে? সাব মেটাসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক। যদি ক্রোমোজোমের বাহুটা আরেকটু ছোট হয়ে যায়, তাহলে এইটা হচ্ছে মেন বাহু আছে, এখান থেকে আরেকটু ছোট হয়ে গেছে, এখানে দেখো ছোট্ট হচ্ছে, আস্তে আস্তে ছোট্ট হচ্ছে, তাহলে এইটাকে বলা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। কী বলা হচ্ছে? এটাকে অ্যাক্রোসেন্ট্রিক। এটা ইংরেজি অক্ষর কিসের মতো? যে আকৃতি ধারণ করে, ইংরেজি অক্ষর যে আকৃতি ধারণ করে, এর নাম হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। রোসেন্ট্রিক। আর যদি একদম একটা বাহু না থাকে, জাস্ট খালি একটাই এরকম ক্রোমাটিড থাকে, তখন সেটা ইংরেজি অক্ষর আয়ের মতন ধারণ করে, সেটাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। কী বলা হচ্ছে? টেলোসেন্ট্রিক। টেলোসেন্ট্রিক ক্রোমোজোম। তাহলে সেন্ট্রোমিয়ারের এই পার্টটা গেল হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যার অনুসারে, এই পার্টটা গেল সেন্ট্রোমিয়ারের সংখ্যার অনুসারে, আর সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুসারে, আর এই পার্টটা গেল সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী আমরা ভাগগুলো করলাম, ঠিক আছে? তারপরে যদি চলে যায়, তারপরে এটা আমরা পড়লাম অলরেডি। এবার চলে আসি ক্রোমোজোমের ছবিটাও আমরা মোটামুটিভাবে দেখে নিলাম। তারপর যদি চলে যাই ক্রোমোজোম কীভাবে তৈরি হয়েছে, যদি আমরা ক্রোমোজোম কীভাবে তৈরি হওয়া দেখি, তাহলে ক্রোমোজোমের মধ্যে কী আছে? ক্রোমোজোম তৈরি হতে গেলে পরে ফার্স্ট আমরা ডিএনএ প্যাকেজিংটা দেখিনি, তারপর আমরা ক্রোমোজোমটা ভালো করে তৈরি করা দেখব। তাহলে ক্রোমোজোম তৈরি হতে গেলে পরে আমাদের ফার্স্ট ডিএনএ জানতে হবে। তাহলে আমাদের ডিএনএটা এইরকমভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, তাই তো? এটা হচ্ছে ডিএনএ, এটা ডিএনএ। এইবার ডিএনএ এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে জাস্ট খালি একটা সুতোর মতন হলো, তাই তো? তাহলে এটা সুতো। এইবার এই ডিএনএর সাথে হিস্টোন প্রোটিন, এই হলুদ হলুদগুলো কী হচ্ছে? এই হলুদ হলুদগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। এই হিস্টোন প্রোটিন আবার অনেক রকমের হয়। যদি আমরা হিস্টোন প্রোটিনকে ভাগ করি, তাহলে হিস্টোন প্রোটিন অনেক রকম হয়। হিস্টোন প্রোটিন H1, H2A, H2B, H3, H4, এত রকমের হিস্টোন প্রোটিন হয়। তো এইবার কী হচ্ছে? আমাদের এই ক্রোমোজোমগুলো কী হচ্ছে? ডিএনএগুলো হিস্টোন প্রোটিনের সাথে বাইন্ড করছে। তাহলে এরকম অনেকগুলো হিস্টোন প্রোটিন আছে। তাহলে এইটা একটা হিস্টোন প্রোটিন, এখানে একটা হিস্টোন প্রোটিন আছে, এখানে একটা হিস্টোন প্রোটিন, এখানে একটা হিস্টোন প্রোটিন, আর এই ডিএনএগুলো প্রত্যেকটা হিস্টোন প্রোটিনকে এরকম পেঁচিয়ে থাকছে। তাহলে এটা দেখতে অনেকটা পুঁতির মালার মতন। তাহলে এই পার্টটা কি? এই পার্টটা হচ্ছে ডিএনএ, আর এটা পুঁতির মালার মতন। এই এক একটাকে বলা হয় নিউক্লিওজোম বলা হচ্ছে। কী বলা হচ্ছে? এক একটাকে নিউক্লিওজোম। বা অনেক সময় একে ডিএনএ হিস্টোনও বলা হয়। কী বলা হচ্ছে? ডিএনএ হিস্টোন বলা হচ্ছে। এবার এইরকম 8টা ডিএনএ হিস্টোন মিলে কী তৈরি করছে? এরকম 8টা ডিএনএ হিস্টোন মিলে যদি আমরা দেখি, তাহলে 8টা ডিএনএ হিস্টোন মিলে এরকম 1, 2, 3, 4টা, আর উল্টো দিকে 4টা, এরকম 8টা ডিএনএ হিস্টোন মিলে ফার্দার পেঁচিয়ে কী করছে? এই ডিএনএগুলো এইভাবে পেঁচিয়ে এটার নাম হচ্ছে হিস্টোন অক্টামার। যেহেতু 8টা আছে, তার জন্য এর নাম হচ্ছে হিস্টোন অক্টামার গঠন করছে। এইবার এই হিস্টোন অক্টামারগুলো আবার নিজেদের মধ্যে নিজেদের মধ্যে এরকম কয়েলিং হয়ে দেখো এইটা একটা ক্রোমোজোম তৈরি করছে। এটার নাম হচ্ছে ক্রোমোজোম তৈরি করছে। তাহলে এই যে ডিএনএ থেকে পুরো একটা ক্রোমোজোম তৈরি করলো, এর নাম হচ্ছে ডিএনএ। এই প্রসেসের নাম হচ্ছে ডিএনএ প্যাকেজিং। ঠিক আছে? তাহলে কিভাবে ডিএনএ থেকে ক্রোমোজোম তৈরি হয়, সেই পদ্ধতির নাম হচ্ছে ডিএনএ প্যাকেজিং। তো এইবার চলে যায় যে আমাদের ক্রোমোজোমের মধ্যে কী কী তৈরি হচ্ছে। তাহলে ক্রোমোজোমের মধ্যে 90% থাকে ডিএনএ। ক্রোমোজোমের মধ্যে কী বলছে? 90% থাকে ডিএনএ, হিস্টোন, এবং 10% থাকে আরএনএ এবং নন হিস্টোন। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকছে
প্রোটিন থাকছে আর ধাতব আয়ন থাকছে। ধাতব আয়নের মধ্যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম থাকছে। এবার চলে আসি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আবার দু রকমের। নিউক্লিক অ্যাসিড কী রকমের? নিউক্লিক অ্যাসিড দু রকমের, তাহলে লিখে নিই। নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিডকে আমি কয় ভাগে ভাগ করলাম? দু ভাগে। একটা নিউক্লিক অ্যাসিডের নাম হচ্ছে ডিএনএ, ডিএনএ, এবং আনাদার আরএনএ। এই দু রকমের নিউক্লিক অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে। আর প্রোটিন, যদি প্রোটিনকে আমরা ভাগ করি, প্রোটিনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, হিস্টোন, অ্যান্ড আনাদার হচ্ছে নন হিস্টোন প্রোটিন, ঠিক আছে। এবার যদি চলে যায় ডিএনএ, ডিএনএ কী কী নিয়ে তৈরি হচ্ছে? ডিএনএকে যদি দেখি আমরা, তাহলে ডিএনএর মধ্যে দেখব কি তিনটা জিনিস নিয়ে তৈরি হয়। এক নম্বর হচ্ছে ফসফেট বা পি, তারপরে একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ শর্করা, আর একটা হচ্ছে নাইট্রোজেন বেস। এই তিনটা জিনিস নিয়ে তৈরি হয়। এবার নাইট্রোজেন বেসকে আবার দুই ভাগে ভাগ করা আছে। ওয়ান টাইপ ইজ পিউরিন, একটা হচ্ছে পিউরিন, এবং আর একটা হচ্ছে পিরিমিডিন। এইবার পিউরিনের মধ্যে কে কে থাকছে যদি আমরা দেখি, পিউরিনের মধ্যে আমরা সিম্পলভাবে দেখব। পিউরিনের মধ্যে থাকছে এ, পিরিমিডিনের মধ্যে টি, পিউরিনের মধ্যে জি, পিরিমিডিনের মধ্যে সি। এ মানে হচ্ছে অ্যাডিনিন, জিতে গুয়ানিন, টিতে থায়ামিন, সিতে সাইটোসিন। তাহলে এ আর টি সবসময় কয়টা? দুটো হাইড্রোজেন বন্ধনী দ্বারা যুক্ত। আর জি আর সি তিনটা হাইড্রোজেন বন্ধ। এগুলো কী হচ্ছে? H2 বন্ড, হাইড্রোজেন বন্ড, ঠিক আছে, H2 বন্ড। তাহলে এ আর টি দুটো হাইড্রোজেন বন্ড। তাহলে কে বেশি শক্তিশালী আর কে উইক? তাহলে যদি এখানে শক্তিশালী দেখি, তাহলে কে বেশি শক্তিশালী? জি এবং সি বেশি স্ট্রং, আর এটা বেশি উইক। ক্লিয়ার? তাহলে এগুলো নিয়ে তৈরি হচ্ছে আমাদের একটা ক্রোমোজোম। তাহলে একটা ক্রোমোজোমের মধ্যে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ধাতব আয়ন থাকছে। নিউক্লিক অ্যাসিড কী নিয়ে তৈরি হচ্ছে? ডিএনএ এবং আরএনএ। তাহলে নিউক্লিক অ্যাসিড আমরা ফার্স্ট ডিএনএ পড়লাম। তাহলে ডিএনএর মধ্যে কী হচ্ছে? ফসফেট, ডিঅক্সিরাইবোজ এবং নাইট্রোজেনমূলককে পিরিমিডিনে ভাগ করা আছে। পিউরিন কি? অ্যাডিনিন, গুয়ানিন, আর পিরিমিডিন সাইটোসিন, থায়ামিন। এবার চলে আসে আরএনএ, ঠিক আছে। আরএনএ কীভাবে তৈরি হচ্ছে? আরএনএর মধ্যেও সেম জিনিসটা থাকছে। একটা থাকছে ফসফেট প্লাস একটা থাকছে ডিএনএ ছিল ডিঅক্সিরাইবোজ শর্করা, এখানে থাকবে রাইবোজ শর্করা, ঠিক আছে। আর কি থাকবে? নাইট্রোজেন বেস, ঠিক আছে। এবার এখানেও নাইট্রোজেন বেসকে পিউরিন, পিরিমিডিন হিসাবে ভাগ করা হচ্ছে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, ডিএনএর সাথে যদি আমরা প্রবলেম ক্রিয়েট করি, তাহলে কী হচ্ছে? ডিএনএতে থাকছে পিউরিনে এ আর পিরিমিডিনে টি, কিন্তু আরএনএর ক্ষেত্রে টি এর বদলে কী হয়ে যাবে? ইউরাসিল হয়ে যাবে। ইউরাসিল হলে পরে এটা কী হয়ে যাবে? আরএনএর হিসাব মতো চলে আসবে। বাদবাকি ডিএনএ আর আরএনএ প্রায় সেম, কিন্তু ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী, এরকম ডিএনএ দ্বিতন্ত্রী এরকম, ঠিক আছে। বাট আরএনএ একতন্ত্রী, পেঁচিয়ে থাকে। এটা হচ্ছে আরএনএ, আর এটা হচ্ছে ডিএনএ। ক্লিয়ার এই অবধি? তারপরে চলে যাই আমরা মানুষের। তাহলে আমরা এখানে ডিএনএ আরএনএ ব্যাপারটা অল্প করে বুঝলাম। তারপরের ক্লাসে কিন্তু আমরা ডিএনএটা ফুল করব, কারণ আজকে আমরা ক্রোমোজোম পড়ছি, ঠিক আছে। তো আমাদের ডিএনএর জন্য এক্সট্রা একটা ক্লাস থাকবে এবং আরএনএর জন্য একটা ক্লাস থাকবে। আমরা অ্যাকচুয়ালি ক্রোমোজোমভাবে কী করে তৈরি হচ্ছে তার জন্য আমরা কিন্তু ডিএনএ আরএনএ একটু কনসেপ্টটা নিলাম। এবার মানুষের ক্রোমোজোমের কিছু রোগ হয়, ঠিক আছে। ক্রোমোজোম ঘটিত কিছু রোগ হয়, যেমন ফার্স্ট রোগটা হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম। একটা হচ্ছে ক্লাইনফিল্টার সিনড্রোম। এটা কাদের হয়? এটা পুরুষদের হয়, ঠিক আছে। এটা ক্রোমোজোমের সংখ্যা কী হচ্ছে? আমরা ক্রোমোজোমের সংখ্যা 46টা দেখলাম, তাই তো টোটাল, কিন্তু এখানে ক্রোমোজোমের সংখ্যা 47টা বা 48টা হয়ে যায়। তার মানে ক্রোমোজোমের সংখ্যা বেড়ে যায়, তাই তো। ক্রোমোজোমের সংখ্যা বেড়ে গেলে পরে কী হচ্ছে? ক্রোমোজোম অ্যাকচুয়ালি থাকে হচ্ছে মানুষের দেহে 46টা ক্রোমোজোম থাকে নর্মাল, কিন্তু এই ক্ষেত্রে কয়টা হবে? 47টা বা 48টা। মানুষের যদি দেখি আমরা, এই ক্ষেত্রে মানুষের একটা স্বাভাবিক মানুষের কী থাকে? একটা নর্মাল মানুষের নর্মাল যদি ছেলে দেখি, মেল আর ফিমেল, নর্মাল ছেলেদের থাকে 44টা অটোজোম প্লাস XX, আর ফিমেলদের থাকে কতগুলো? ফিমেলদের থাকে যদি দেখি XY, ছেলেদের থাকে XY, ঠিক আছে। এবার যদি মেয়েদের ক্ষেত্রে চলে যায়, মেয়েদের ক্ষেত্রে আমরা দেখব 44টা অটোজোম প্লাস XX, এগুলো থাকে হচ্ছে মেয়েদের, তাই তো। তাহলে দেখো
টোটাল হচ্ছে 46টা। কিন্তু অনেক সময় কি হচ্ছে, এই এক্স এক্স যে 3টা আছে মানে 44টা অটোজোম, এদের ক্ষেত্রে বিশেষ করে 44টা অটোজোম প্লাস এক্স এক্স ওয়াই 3টা হয়ে গেল, আমার থাকার কথা ছিল 2টা, তার মানে 47টা ক্রোমোজোম হয়ে গেল। তাহলে এই ফিল্টারকে বলা হয় ক্রাইনাল ফিল্টার সিনড্রোম। ঠিক আছে, তাহলে এটাতে কী হচ্ছে, পুরুষদের স্তনগ্রন্থি বৃদ্ধি পায়, মানে পুরুষদের স্তনগ্রন্থি বৃদ্ধি পায় এবং শুক্রাণু উৎপাদন হার কমে, তার মানে সেই পুরুষটাকে দেখতে অনেকটা মেয়েদের মতন মনে হয়। তারপর চলে আসি টার্নার সিনড্রোম। টার্নার সিনড্রোম কাদের হয়, স্ত্রী লোকদের হয়। ক্রোমোজোম সংখ্যা এখানে কিন্তু কমে যায়, এখানে ক্রোমোজোম সংখ্যা কমে যায়, তার মানে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 2n-1, তার মানে হচ্ছে 45টা ক্রোমোজোম হয়ে যাবে। 46টার জায়গায় কয়টা হয়ে যাবে, 45টা ক্রোমোজোম হয়ে যাবে। ঠিক আছে, তো 45টা ক্রোমোজোম হয়ে যাবে। তাহলে এতে করে কি হচ্ছে, যে সেই মহিলাটা বন্ধ হবে, স্তনগ্রন্থি বৃদ্ধি পাবে না, মানে স্তনগ্রন্থি একদম ছোটো ছোটো থাকবে আর মহিলাটা কোনোদিন বাচ্চা নিতে পারবে না। তারপরে চলে আসি এডওয়ার্ড সিনড্রোম। এডওয়ার্ড সিনড্রোম কাদের হচ্ছে, যদি আমরা দেখি এডওয়ার্ড সিনড্রোম যদি স্ত্রীদের হয়, ঠিক আছে, এটা ট্রাইজমি বলা হয়। এতে 18 নম্বর ক্রোমোজোমে 3টা হয়, তাহলে 18 নম্বর ক্রোমোজোম জেনারেলি 2টো থাকার কথা, কিন্তু 3টা হয়, একটা বেড়ে যায়, তাই সেই জন্য তাহলে ক্রোমোজোম সংখ্যা কী হচ্ছে, ক্রোমোজোম সংখ্যা 46-এর জায়গায় 47টা হয়ে যাচ্ছে ক্রোমোজোম সংখ্যা। তারপরে চলে আসি মাইলোজেনাস লিউকোমিনিয়া। এটা 22 নম্বর ক্রোমোজোমের মধ্যে কোনো প্রবলেমের জন্য, 22 নম্বর ক্রোমোজোমের মধ্যে ত্রুটি থাকার জন্য এই রোগটা হচ্ছে কি হচ্ছে, WBC বৃদ্ধি পায়। আর যখন WBC বেশি পরিমাণে বৃদ্ধি হবে, শ্বেত রক্তকণিকা বেশি পরিমাণে বৃদ্ধি হবে, তখনকার কী হচ্ছে, রোগ জীবাণু ধ্বংস করবে, তাই তো, বেশি করবে, তাহলে প্রবলেম হবে। তারপরে চলে আসি ক্রাইডু-চ্যাট সিনড্রোম। ক্রাইডু-চ্যাট সিনড্রোমে কী হচ্ছে, ক্রাইডু-চ্যাট সিনড্রোম যদি দেখি আমরা, তাহলে আমরা দেখব ক্রাইডু-চ্যাট সিনড্রোমে সিম্পলভাবে, তাহলে ক্রাইডু-চ্যাট সিনড্রোমে 5 নম্বর ক্রোমোজোমে একটা বাহুতে এই রোগ হয়। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা যদি একটা ক্রোমোজোম হয়, ঠিক আছে, এই বাহুর একটা অংশ কোনোভাবে কেটে যাবে, তার মানে একটা অংশ খণ্ডভূত হয়ে যাবে, তাহলে এই অংশটা থাকবে না, তখনকার এই হয়। তো এবার এই ক্রাইডু-চ্যাট সিনড্রোমে কী হচ্ছে, এই ক্রাইডু-চ্যাট সিনড্রোমে যাদের হচ্ছে তারা মানসিকভাবে দুর্বল হচ্ছে, এবং যদি শিশুরা হয় তাহলে শিশুদের যদি ক্রাইডু-চ্যাট বা ক্যাট বলা হয়, তাহলে যদি এই ডিজিজটা হয়, ক্রোমোজোমাল ডিজিজটা, তখন শিশুরা কিন্তু বিড়ালের মতো কান্না করবে, লাস্ট চলে আসে আমরা ডাউন সিনড্রোম মানুষের কত নম্বর ক্রোমোজোম হয়, 21 নম্বর ক্রোমোজোম হয়, তাহলে এখানেও 3টা হয়, তার মানে 21 নম্বর ক্রোমোজোম কয়টা থাকার কথা, 21 নম্বর ক্রোমোজোম 2টা থাকার কথা, কিন্তু 2টো বেড়ে কয়টা হয়ে গেছে, 3টা হয়ে গেছে, একটা বেশি হয়ে গেছে, তাহলে আমাদের ক্রোমোজোম সংখ্যা কতগুলো হবে, ক্রোমোজোম সংখ্যা হবে 47টা। ঠিক আছে, তাহলে ক্রোমোজোম সংখ্যা 47 হবে। তাহলে ডাউন সিনড্রোমে কী বৈশিষ্ট্য হচ্ছে, ডাউন সিনড্রোমে খর্ব জড়বুদ্ধি, মানে সেই মানুষটা ভারসাম্যহীন হবে, বুদ্ধি বেশি থাকবে না। তাহলে আমরা এখানে দেখলাম ক্রাইনফিল্টার সিনড্রোমে যদি আমরা দেখি, তাহলে ক্রাইনফিল্টার সিনড্রোমে আমরা দেখব কয়টা ক্রোমোজোম হয়েছে, টোটাল 47টা, 46টার জায়গায় 47টা। ডাউন সিনড্রোমে 47টা, মানে ক্রোমোজোম সংখ্যা বেড়ে গেছে, ডাউন সিনড্রোমে 47টা ক্রোমোজোম সংখ্যা বেড়ে গেছে। আর কোথায় বেড়ে গেছে 47টা, এখানে এডওয়ার্ড সিনড্রোমে 47টা হয়ে গেছে ক্রোমোজোম সংখ্যা, তাই তো, তাহলে 47টা। বাট যদি আমরা দেখি এখানে টার্নার সিনড্রোমে কয়টা হয়েছে, টার্নার সিনড্রোমে 45টা হয়েছে, টার্নার সিনড্রোমে কতগুলো হয়েছে, টার্নার সিনড্রোমে হয়েছে 45টা, তাহলে ক্রোমোজোম সংখ্যা এখানে কমে গেছে। ঠিক আছে, তাহলে উপরে নাম্বারগুলো তোমরা একটু দেখবে, কমে গেছে, ক্লিয়ার। তাহলে এই কয়েকটা আমরা দেখলাম, তাহলে আমাদের বোঝা গেল যে ক্রোমোজোম সংক্রান্ত কী রোগ হতে পারে, এবং সেই রোগগুলো কত নম্বর ক্রোমোজোমে কী প্রবলেম হচ্ছে, এবং সেই রোগগুলো আদৌ ঠিক করা যায় কি না। এবার জেনেটিক রোগ যেগুলো বংশ পরম্পরায় আসে, সেই রোগগুলো কিন্তু জেনারেলি ঠিক হয় না। তো তারপরে দেখি, তাহলে আজকে আমাদের এই ক্রোমোজোম পার্টটা পুরোটাই শেষ করলাম। ঠিক আছে, তো যারা ক্লাসে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে গ্রো করার জন্য সাবস্ক্রাইব করবে, এবং যদি তোমাদের কোথাও প্রবলেম থেকে থাকে এই ক্লাস রিলেটেড, তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, আমি তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, যাতে তোমাদের ফ্রেন্ডের কাছে ভিডিওটা খুব ইমিডিয়েটলি পৌঁছে যায় এবং তারাও তোমাদের সাথে সাথে এইটার বেনিফিট নিতে পারে, এই ক্লাসটার বেনিফিট নিতে পারে। চলো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ক্লাসটা করার জন্য, সাথে থাকার জন্য, অ্যান্ড সবাইকে গুড নাইট।